আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি বিজিবি চাকরি করতাম। দেখেন, পৃথিবীতে আসছে আমরা পুরুষ মানুষ কষ্ট করতে, যেহেতু কষ্ট করতে আসছি সেহেতু কষ্ট করাই লাগবে, এই জন্য একটু কষ্ট করছি। আপনারা দেখছেন আমার পিছনে গাড়ি আছে, এই যে গাড়ি, আমি এই গাড়িতে ড্রাইভিং শিখি। আমি চাকরিতে যাওয়ার আগে ড্রাইভিং শিখছিলাম, তো শেখার পরে পরবর্তীতে আমার চাকরি হয়ে যায়, চাকরিতে চলে যাই। চাকরি হওয়ার পরে তো আমি তজিদুল ভাইয়ের কাছে আমি ড্রাইভিং শিখতাম এবং তজিদুল ভাইয়ের কাছে এখনও ড্রাইভিং শিখছি। কারণ তজিদুল ভাইয়ের কাছে ড্রাইভিং শেখার পরে আমার চাকরি হয়ে যায়, চাকরিতে চলে যায়। এরপরে আসার পরে বসেছিলাম, পরবর্তীতে ভাবলাম ড্রাইভিংটা শিখে রাখি, এই জন্য এই যে গাড়ি দেখছেন, এই গাড়িতে আমি ড্রাইভিং শিখছি। তো তজিদুল ভাই হচ্ছে যেখানে যায় আমাকে নিয়ে যায় গাড়ি ড্রাইভিং শেখানোর জন্য এবং প্লাস আমাকে সব কিছু দেখানোর জন্য, সব কিছু সিস্টেম শেখানোর জন্য। এর আগেও কিন্তু একই কাজ করছে, যেখানে যেত আমাকে কল দিয়ে ডেকে নিত, এখনও সেই কাজই করছে যে ও যেখানে যায় সেখানে আমাকে ডেকে নিয়ে যায়। এই যে এখন হচ্ছে রূপপুরে গ্যাস ভরতে যাবে, গ্যাস নাই গাড়িতে, গ্যাস ভরতে যাবে, তো আমাকে ডাকছে, বলছে মোহন তুই হচ্ছে চলে আয়, গ্যাস ভরতে যাবো। আমি খুব দ্রুত বেরিয়ে চলে এসেছি, দেখে তো আমাকে অবাক, বলছে মোহন কল দিতে দিতে তুই চলে আসলি। আমি তো তোকে দেখে অবাক হয়ে গেছি যে এই মোমিনপুর থেকে তুই গলগ্রামে এই ড্রাইভিং শিখতে আসছিস, তাও এই আধা ঘন্টার পর তুই 10 মিনিটে চলে আসছিস, কীভাবে আসলি? তো আসলে আস্তে আস্তে এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাইয়ের গাড়িতে আসছি, আর প্লাস ভ্যানে আসছি, পাখি ভ্যানে আসছি, খুব দ্রুতই আসছি। তো আসলে ড্রাইভিং শিখতে আসার সময় আমার টাকা ছিল না, আজকে ভাইকে টাকা দেওয়ার কথা ছিল, তো আমার কাছে টাকা ছিল না। আমি পরবর্তীতে একটা ব্যাটসম্যানের কাছে বলি যে ব্যাটসম্যান আমার কাছে টাকা নাই, তুই যদি 1,000 টাকা দিতে আমার খুব উপকার হতো। তো ব্যাটসম্যান না করে নাই, আমাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছে। তো আমি তজিদুল ভাইকে টাকাটা দেবো, দিয়ে আল্লাহর রহমতে গাড়ির ড্রাইভিং যেহেতু শিখতে হবে, খুব দ্রুত আমি চাচ্ছি যে 1 মাসের ভিতরে আমার হাত পাকা হয়ে যাক। তো ভাই বলছে যে তোর যে গাড়ি চালানোর ধরন, তুই ইনশাল্লাহ তুই 1 মাসের ভিতরে তুই পাকা হয়ে যাবে এবং তুই 1 মাস পরে গাড়ি তুই অন্য গাড়ি তুই চালাতে পারবি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমার চাকরি নাই, সেহেতু আমি এই গাড়ি ড্রাইভ করে যদি আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি এই গাড়ির ড্রাইভিং শিখেই আমি গাড়ি ড্রাইভ করব। তো আপনারা দেখছেন যে আমি আজকে রূপপুরে গ্যাস আনতে যাচ্ছি, আমি আর তজিদুল ভাই। ইনশাল্লাহ আমাদের দুজনের জন্য দোয়া করবেন এবং আপনাদের সৌন্দর্য, অর্থাৎ যেখান থেকে গ্যাস নেব সেখানকার সৌন্দর্য দেখানো হবে এবং রাত্রের দৃশ্য আপনাদের দেখানো হবে। তার আগে আপনারা দেখুন, এই যে এখন অনেক রাত, কিছু দেখতে পাবেন না। তো এই গাড়িটা দেখুন, যে এই গাড়িতে আমরা যাব 2 জন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর ওখানকার সৌন্দর্য তো আপনাদের দেখাবই। তো আপনারা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আপনারা জানেন ভাই যে একটা ছেলে চাকরি চলে যাওয়ার পর তার কোনো ইনকামের সোর্স থাকে না। দেখবেন বিভিন্ন ছেলে ইউটিউব, টিকটক, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টাকা ইনকাম করার। যদি আপনাদের সাপোর্ট না পায় বা আপনাদের সাপোর্টই যদি না পাই, তাহলে তো আমরা আর্ন করতে পারবো না। আমাদের যাদের চাকরি চলে গেছে তারা কেউ আর্ন করতে পারবে না। তো আপনাদের যদি আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন, খুবই প্রয়োজন। যদি আপনারা সাপোর্ট করে থাকেন, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা টাকা আর্ন করতে পারবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের তো সৌন্দর্য, রূপপুরের সৌন্দর্য দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভাই হচ্ছে গাড়ি চালানো শুরু করে দিছে, তো ভাই আল্লাহর রহমতে এখন গাড়ি নিয়ে যাচ্ছে। এই যে আমি যার কাছে শিখছিলাম, আপনারা জানেন বিজিবি চাকরির আগে আমি এই ভাইয়ের কাছে শিখছি, এখনো বিজিবি চাকরি পরে এই যে চাকরি চলে যাওয়ার পরে ভাইয়ের কাছে শিখি। তো এই যে ভাই চালাচ্ছে গাড়ি, অর্থাৎ আমাদের গ্রাম থেকে রওনা হলাম রূপপুর গ্যাস ভরতে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আল্লাহর রহমতে ভাই আমাকে ড্রাইভিং ছেড়ে দিল, আমি নিয়ে যাইছি। তো যারা আমাদের আশেপাশের এলাকায় আছেন তারা অবশ্যই ভাইয়ের কাছে ড্রাইভিং শিখতে আসবেন। ভাই যেখানে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাবে, অনেক ভালো ড্রাইভিং শেখায়। এখন আমরা লোকাল রাস্তায় আছি, লোকাল রাস্তায় প্রচুর ব্যাগ, অনেক ব্যাগ, তা দেখে আমার মনে হচ্ছে যে এত ব্যাগ আসলে রাস্তায় থাকা উচিত না। তো অনেক ব্যাগ আমাদের এই লোকাল রাস্তাগুলোতে। আপনারা দেখছেন যে কি কুয়াশা, এই কুয়াশাতে গাড়ি চালানো মানে খুব রিস্ক। তো আপনারা সাবধানে, যারা গাড়ি চালাবেন তারা সাবধানে চালাবেন। তো দেখছেন একজন দৌড়াইছে, একজন না 2 জন, এরা হয়তো
সেনাবাহিনীতে ভর্তি হবে না, দুইজন না আরো একজনও দেখছি বা ভালো লাগছে যে অনেকজন দৌড়াইছে, আরো দুইজন আসছে সামনে, তো এরা সবাই হয়তো সেনাবাহিনীর জন্য প্রস্তুত হচ্ছে। তো ভালো লাগলো দেখে যে রাত্রে সেনাবাহিনীর জন্য এরা প্রস্তুত হচ্ছে। তো আমরা যখন হচ্ছে বিশ্ব রোডে অর্থাৎ হাই রোডে উঠবো তখন আপনাদের দেখাবো যে আসলে আমরা লোকাল রোড থেকে এখন হাই রোডে উঠে পড়েছি। আমরা দৌলতপুর বাজারের উপর আছি, বাজারের দৃশ্যটা অনেক ভালো লাগছে। এখানেও লোকজন কম। এখন বাজে কয়টা, এখন বাজে 7:55। দেখেন 8টার সময় এই যে হসপিটাল, আপনার 50 শস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৌলতপুর কুষ্টিয়া, অর্থাৎ দৌলতপুর কুষ্টিয়ার হাসপাতাল। আর এই যে বাজার আপনারা দেখছেন, বাজারের চারিদিকে ফলে সাজানো এবং আপনারা যে চিপস বা বিভিন্ন কিছু খান এই সমস্ত দোকানে এগুলা সাজানো আছে। আপনারা দেখছেন অনেক বড় বাজার, হসপিটাল থেকে শুরু করে এখানে অনেক বড় বাজার, আপনাদের বলে বোঝাতে পারবো না কত বড় বাজার, আপনারাই দেখেন যে অনেক বড় বাজার এটা। তো এই যে আমরা মনে হয় হাই রোড না ভাই, আমরা হাই রোডে চলে আসছি। আর এই যে দেখুন যে চারিদিকে আপনার এই রাত্রে যে পিঠা টিঠা তৈরি করা হয়, তো সবাই পিঠা তৈরি করে বেচছে উপজেলার উপরে। তারপরে এই যে রাস্তার উপরে দেখেন ফুচকা, তারপরে এই ফল ফুলালি সবকিছু সাজানো আছে। যখন আসবেন তখন অনেক ভালো লাগবে আপনাদের। একজন পুলিশ আঙ্কেল দাঁড়িয়েছিল, যে উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহর রহমতে সেই উদ্দেশ্যে আমরা ভালোভাবে যেন উদ্দেশ্যটা হাসিল করে চলে আসতে পারি। আর বাজারটা কিন্তু অনেক বড়, দৌলতপুর বাজার অনেক বড়, আপনারা কল্পনা করতে পারবেন। আপনারা দেখছেন যে ওখান থেকে কত বড় বাজার, অনেক বড় বাজার। দৌলতপুর জমি রেজিস্ট্রেশন, এইখানে জমি রেজিস্ট্রি করা হয়। তো এই যে এইখানে হচ্ছে জমি রেজিস্ট্রি করা হয় এবং ব্যাংক সবকিছু আছে, উপজেলা পরিষদ দৌলতপুর কুষ্টিয়া। আর এই যে এখানে একটা মসজিদ আছে, তো এই মসজিদে সমস্ত জায়গায় টাইলস পাড়া এবং সবাই বলতেছে এই মসজিদে অনেক মানুষ হয় এবং খুব ভালো একটা মসজিদ। আর এই মসজিদে সমস্ত কিছু টাইলস পাড়া। আপনারা দেখলেন মসজিদটা, বাজারটা দেখছেন, এটা এখানে এসে জমি রেজিস্ট্রি করা হয়। তো এখানে আসবেন, এসে জমি রেজিস্ট্রি করবেন এবং যদি সময় পান আল্লাহর রহমতে এই মসজিদে এসে নামাজ পড়ে যাবেন, আপনাদের অনেক শান্তি লাগবে। কারণ মসজিদটা অনেক ভালো, অনেক ব্যয়বহুল, অনেক টাকা খরচ হয়েছে। এখানে দরগা বাজার, দরগা অর্থাৎ আমরা যেটা আল্লাহর দরগা নামে চিনি, এই দরগা বাজার। কিন্তু এই দরগা বাজারে রাস্তা অত্যন্ত খারাপ। এই যে দেখেন রাস্তা ওদিকে পিছনে খারাপ, ওইটা আমি ভিডিও করতে পারি নাই, তবে এই সামনেগুলো দেখেন অনেক খারাপ রাস্তা। তো আর এই যে বাজার, যে বাংলাদেশে সব থেকে বিখ্যাত যে ফ্যাক্টরি, নাসির ফ্যাক্টরি, এখান থেকে তার যাত্রা শুরু হয় এই আল্লাহর দরগা থেকে। এইটা তো ওর এলাকা না, এখানে জন্মস্থান। আর এই নাসির, আমাদের যে নাসির ছিল, আপনি নাসিরের ইতিহাস জানেন যে বাংলাদেশে একটা বিখ্যাত নাসির কোম্পানি আছে, এই কোম্পানির মালিক হচ্ছে উনি। আর এই যে উনার এলাকার রাস্তার অবস্থা দেখেন, এই যে দেখছেন রাস্তা কেমন ভাঙা। আসলে এই রাস্তাগুলো কবে সংস্কার হবে আল্লাহ ভালো বলতে পারে। তো আমরা আশাবাদী যে অল্প কিছুদিনের ভিতরে এই সব রাস্তাগুলা অনেক ভালো করে তৈরি করবে। এখন অন্তর্বর্তী যে সরকার আছে সেই সরকারের হাত ধরে যেন এই রাস্তাগুলা ঠিক হয়ে যায়, আমরা এই আশাবাদী। তো আর এই যে দেখেন যে আল্লাহ দরগার যে নাসিরের এলাকা, আমরা এখন নাসিরের এলাকায় আছি। এলাকার রাস্তা আসলে দেখে খুব খারাপ লাগতেছে যে ওনার যে এলাকার রাস্তা, আসলে এটা কাম্য না যে এমন রাস্তা থাকবে। ওনার রাস্তা সবসময় ওনাদের বড় বড় যারা কোম্পানি আছে, কোম্পানির মালিক আছে, ওনারা তো অবশ্যই তাদের বিভিন্ন জায়গায় উঠা বসা আছে, তারা যদি বলে রাস্তাঘাট ঠিক করে নেয় তাহলে অনেক ভালো হয়। রাস্তার অবস্থা অত্যন্ত ভয়াবহ। নাসির কলেজ দেখেন, এই যে নাসির বিশ্বাস গার্লস স্কুল, আপনাদের ভালোভাবে হয়তো দেখাতে পারি নাই, কিন্তু নাসির উদ্দিন গার্লস কলেজ আল্লাহ দরগায় প্রতিষ্ঠিত হয়েছে। আর এই যে রাস্তা দেখছেন, একটা স্কুল আছে, তার স্কুল থাকা সত্ত্বেও আমি বুঝিনি যে আমাদের রাস্তাঘাট এমন কেন। এই যে দেখেন যে আমাদের গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর রাস্তার অবস্থা দেখেন, ভয়াবহ অবস্থা। স্কুলের সাইডে এমন রাস্তা আসলে এটা কখনো কাম্য না। তো রাস্তাটা আসলে অন্তর্বর্তী সরকার যিনি আছেন তিনি অবশ্যই দেখবেন। আর নাসিরের গল্প আপনাদেরকে একটু বলি। নাসির কিন্তু অত্যন্ত গরিব ফ্যামিলির একজন মানুষ ছিল। তো
তো তিনি এসে বিড়ি বিক্রি করতো না ভাই, বিড়ি বিক্রি করে চলতো, বিড়ি বিক্রি করতো। আসলে ওনার পেশাটা যতই ছোট, তো আস্তে আস্তে আল্লাহর রহমতে ও অনেক বড় পর্যায়ে চলে গেছে, বাংলাদেশকে অনেক কিছু দেবে। এই জন্য সে চিন্তা ভাবনা করে সে ওই বিড়ি বিক্রি থেকে শুরু করে তার চিন্তা ভাবনা ছিল উচ্চ, তাই সে আজকে নাসির কোম্পানির মালিক হয়েছে। আপনাদের নাসিরের ফ্যাক্টরি আমরা যেতে যেতে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখছেন রাস্তার কি অবস্থা খারাপ, কি মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ রাস্তা খারাপ। এসব রাস্তায় গাড়ি চালানো তো রিস্ক, অনেক রিস্ক। এই যে দেখেন, এই যে দেখুন যে রাস্তার কি অবস্থা। তো এই যে চাচা ঝালমুড়ি বেচছে, আসলে খুব ভালো লাগছে যে রাস্তার ধারে ঝালমুড়ি বেচে। কোম্পানি কোনটা ভাই? ও নাসির কোম্পানির, নাসিরের এলাকায় আছি, সেহেতু নাসিরের যদি কি ফ্যাক্টরি, নাসিরের ফ্যাক্টরি যদি না দেখায় তাহলে তো খুব খারাপ হবে। এই যে আপনারা দেখুন যে নাসির ফ্যাক্টরি, নাসির যেটা করে গেছে দুঃখ কষ্টের ভিতর থেকে যেটা করে গেছে, সে অনেক কিছু করছে। যে এই যে নাসির ফ্যাক্টরি, এটা তো ভাই এই যে এখান থেকে শুরু নাসির ফ্যাক্টরি। আপনারা দেখেন যে কত বড় জায়গাটা, অনেক বড় না? অনেক বড় জায়গাটা। আর এই যে রাস্তার অবস্থা দেখুন, ওনার ফ্যাক্টরি, ওনার ফ্যাক্টরি দেখুন এবং ওনার এলাকার রাস্তাটাও দেখুন। আসলে খুব খারাপ লাগতেছে। উনি মারা গেছে না? উনি মারা গেছে কিছুদিন হলো। এই যে 1 নম্বর গেট, এই যে গেট দেখতে থাকুন। এবং অনেক বড় জায়গা নিয়ে এই নাসির কোম্পানি, অনেক বড় জায়গা নিয়ে নাসিরের ফ্যাক্টরিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক বড় জায়গা। আপনারা দেখছেন যে চারিদিকে গাছগাছালি, তারপরেও আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না, রাত্রে তো। তো এই যে রাস্তা দেখেন, আপনারা তখন থেকে রাস্তা দেখে আসছেন যে কি খারাপ রাস্তা। আহা, খুব খারাপ লাগছে, আমার নিজের থেকে খারাপ লাগছে। 1 নম্বর গেট। আর এই যে নাসির কোম্পানির প্রবক, এই যে দেখেন, দেখছেন, স্বাগত প্রতিষ্ঠিত হয়েছে না? 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখুন আপনারা, এইখানে একটাই ফ্যাক্টরি। এই যে কত বড় ফ্যাক্টরি দেখেন আপনারা, বহুত, মানে এখনো ফ্যাক্টরি কি এইখানে কি এই যে দেখছেন আলো জ্বলছে, দূর থেকে দেখেন যে আলো জ্বলছে, এগুলা কিন্তু সব ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি। খুব বড় জায়গা নিয়ে এইখানে দৌলতপুর থানায় আল্লাহ দরগায় অনেক বড় ফ্যাক্টরি। আপনারা দেখছেন যে আলো জ্বলছে এখনো। এই যে এখনো সামনে ফ্যাক্টরি আছে, এত বড় জায়গা। আসলে উনি যে গরিব মানুষ ছিল, এইটা ফ্যাক্টরি দেখে আপনি বুঝতে পারবেন না যে উনি গরিব মানুষ, গরিব থেকে উনি কোটিপতি হয়েছে। আসলে কেউ বিশ্বাস করতে পারবে না। এই যে ফ্যাক্টরি দেখুন, আসলে যে মানুষকে আল্লাহ যে ভালো রাখে তার প্রমাণ হয়েছে নাসির ফ্যাক্টরি। নাসির ফ্যাক্টরি যে নাসিরের ইতিহাস জানে না, তারা অবশ্যই জেনে নেবেন যে একদম নিম্নবিত্ত ছিল, একদম নিম্নবিত্ত। ওর টাকা পয়সা ছিল না, বিড়ি বিক্রি করে খেত। আর এখন আজকে তার ফ্যাক্টরি দেখুন, ফ্যাক্টরিতে মনে হয় হাজার হাজার মানুষ তার ফ্যাক্টরিতে কাজ করে, তার ফ্যাক্টরিতে লাখ লাখ মানুষ কাজ করে। তাহলে চিন্তা করতে পারছেন, গরিব মানুষ থেকে সে আজকে কোটিপতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই যে ফ্যাক্টরি দেখছেন, ওই যে সমস্ত আলো জ্বলছে। আর আপনাদেরকে বলে রাখি, দৌলতপুর থানা হচ্ছে তামাক চাষের আতুরঘর। এখানে প্রচুর পরিমাণ তামাক হয়, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এজন্য হয়তো নাসির ওই তামাকের কারণে আজকে নাসির হয়তো এই পর্যন্ত যাইতে পারছে, এই যে রাস্তার পাশেই কিন্তু তামাক, এই রাস্তার পরই কিন্তু তামাক। আপনাদের দেখাতে পারছি না, এখানে বাজার বাড়ি ঘর আছে, কিন্তু ওই পাশে জমি জায়গাগুলো সমস্ত জায়গায় তামাক আর তামাক। আপনারা বলতে পারেন যে এই হচ্ছে দৌলতপুর থানা বা কুষ্টিয়া জেলা হচ্ছে তামাক চাষের আতুরঘর, এটা আপনারা বলতে পারেন। এই যে এই সাইডের পরে এসে কিন্তু তামাক। আর ওনার ফ্যাক্টরি দেখছেন কত বড় জায়গা নিয়ে উনি যে দৃষ্টান্ত স্থাপনা করে গেছে, যে গরিব অবস্থা থাকার পরেও
তিনি কোটিপতি হয়েছে, এটা আমাদের জন্য বড় দৃষ্টান্ত, যেন আমরাও তার মতো হতে পারি। তো এই যে দেখেন তামাক, আপনাদের তামাক বললাম না যে এর চারিদিকে তামাক, শুধু আপনারা এখানে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, তারপরও সাইডে তামাক, তামাক আর তামাক। দৌলতপুর আপনাদের একদিন আপনাদের সমস্ত কিছু দৌলতপুরের তুলে ধরা হবে। তার আগে বলে নিয়ে, এই যে রাস্তা কিন্তু এখন ভালো, তবে আমি বুঝলাম না যে নাসির কোম্পানি যেখান থেকে শুরু হয়েছে সেখানে রাস্তা ভাঙ্গা, বাজারের রাস্তা ভাঙ্গা, এগুলা আসলে যে দায়িত্বে আছেন তাদেরকে দেখা লাগবে। অনেক মানুষ, অনেক যাত্রীরা দুর্ভোগ পোয়ায়। অবশ্যই আপনারা এই জিনিসটা দেখবেন যে দৌলতপুর থানাকে, দৌলতপুরে যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাট যেন আরো ভালো হয় এবং উন্নত মানের হয়। আমি এই আশাবাদী যে সামনে দৌলতপুর থানা ইনশাল্লাহ উন্নত হবে এবং রাস্তাঘাটের দিক দিয়ে অনেক এগিয়ে যাবে আশেপাশে জেলার থেকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন অবদায় যে দৌলতপুর ভেড়ামারা ভেড়ামারা যে অবদা আছে, অবদার থেকে এখানে কারেন্ট উৎপন্ন হয় এবং এখান থেকে কারেন্ট সমস্ত এই দৌলতপুর থানায় সাপ্লাই দেয়। দৌলতপুর থানায় সাপ্লাই দিত, ভেড়ামারা থানা এবং দৌলতপুর থানা, দুইটা থানায় সাপ্লাই দেয়। এই যে এটা হচ্ছে অবদা কারেন্ট তৈরি করে, অবদা কারেন্ট তৈরি করার কারখানা আছে, এইখান থেকে কারেন্ট সাপ্লাই হয়। NWPGCL এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়ে তৈরি করে তারপরে এখান থেকে ভেড়ামারা এবং দৌলতপুর থানা সাপ্লাই দেয়। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে লালন শাহ সেতু, আমরা লালন শাহ সেতুতে চলে আসছি। এই যে দেখুন যে কত বড় এরিয়া লালন শাহ সেতু, এইখান থেকে এই যে লালন শাহ সেতু যে বোর্ড আছে, এই বোর্ডগুলা আপনারা দেখলেন এবং আপনারা দেখেন যে লালন শাহ সেতুর এই যে টোল প্লাজা, এখানে আমরা টোল দিয়ে তারপরে এখান তো আমরা লালন শাহ সেতুতে উঠবো। এখানে কত টাকা টোল দেয় ভাই? 100 টাকা নেয় এখানে। দেখেন এই যে টোল প্লাজায়, আর আমরা রাত্রে আসছি তো এই ট্রাক এখন টোল দিচ্ছে 100 টাকা কি করে। আর এই যে ভাই টাকা বার করছে, তো উনি টাকা দেবে। দেখেন যে কিভাবে এসে এখানে টোল করে যায়। এই যে আমরা দেখাইছি আপনাদেরকে, এই যে এখানে এসে থামা লাগে, তারপরে এখানে টিকিট দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, তারপরে একটা হয়তো দিবে না, টোল দিবে। এই যে আপনার এই একটা টোকেন দিল, বাস। আমরা এখন আল্লাহর রহমতে লালন শাহ সেতুর উপরে উঠবো। একটা খুব ফিল লাগছে যে এই যে লালন শাহ সেতু আপনারা দেখেন। তো এই যে লালন শাহ সেতু, আর এই যে টোল, আমরা টোল হাতে পেয়ে গেছি। দেখেন এই টোলটা 100 টাকা নিল, অর্থাৎ এই মাইক্রো গাড়ি চলতে গেলে, এটা এই লালন শাহ সেতুর উপর উঠতে গেলে 100 টাকা লাগে। এই যে দেখুন মোটর সাইকেলে 3 জন যাচ্ছে, আসলে এটা অন্যায়, তারপরে কেন যে যেতে দেয় আমি বুঝি না। তো তারা এইভাবে যান 3 জন, আসলে মোটর সাইকেলে 3 জন যাবেন না, যেহেতু এটা হাইওয়ে লালন শাহ যে সেতু। আমরা এখন সেতুর উপরে আছি, এই যে দেখুন সেতুর উপরে আছি। আমি কি দেখাবো? লালন শাহ সেতুতে নাই না? আপনার হার্ডিং ব্রিজ কোন জায়গায় আছে? আসলে হার্ডিং ব্রিজ আপনাদেরকে দেখাতে পারতেছি না রাত্রের কারণে। হার্ডিং ব্রিজ এই যে বাম সাইডে আছে, তো দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না খুব। তবে আপনারা এই যে সেতু দেখুন যে অনেক বড় লালন শাহ সেতু। আর আপনারা জানেন যে এটা হচ্ছে আপনার যখন পাকিস্তানিরা তৈরি করে দিতে গেছিল না, হার্ডিং ব্রিজ পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গেছিল। এই যে আমি বুঝতে পারতেছি বা দেখতে পাচ্ছি, আপনারা পারবেন না। আর এই যে লাইট গুলা দেখুন যে আলো জ্বলতেছে এবং এই যে দেখুন গাড়ি থামিয়ে
এরা ভিডিও বানাচ্ছে বা এরা বিভিন্ন ধরনের করতেছে, শুটিং করতেছে। তো আপনারা লালন শাহ সেতু দেখলেন এবং আপনাদের অনেক কিছু দেখালাম, আরো কিছু দেখাবো। ওই যে হালকা হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। ও আর এই যে এই বামে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। আপনাদের এই যে দেখেন এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। আপনারা এখান থেকে দেখছেন। আর এই যে হার্ডিং ব্রিজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই যে আপনারা বুঝতে পারতেছেন যে হালকা দেখা যাচ্ছে, রাত্রে কুয়াশা, ক্লিয়ার না। দেখেন যে হার্ডিং ব্রিজ এটা পাকিস্তানি আমলে এটা তৈরি করা এখন পর্যন্ত অক্ষত আছে আল্লাহর রহমতে, এবং হার্ডিং ব্রিজের কোনো ক্ষতি হয় নাই। চিন্তা করুন যে পাকিস্তানিরা বাংলাদেশকে কিছু কিছু জিনিস দিয়ে গেছে যেগুলো আসলে কখনো ভুলবার মতো না। তবে ইন্ডিয়ারা আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে। যুদ্ধে চলাকালীন সময়ে আমি এক জায়গায় দেখেছি যে ইন্ডিয়ারা 2.2 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে গেছে বাংলাদেশ থেকে। আর আমরা এই যে লালন শাহ সেতু পার হয়ে গেলাম। তো আসলে ইন্ডিয়ারা এই কাজটা ভালো করে নাই। আর এই যে আপনারা দেখলেন যে আমরা লালন শাহ সেতু পার হয়ে চলে আসলাম। তো এখন কি এটা ভাই পাটনা না রূপপুর, এই যে আমরা রূপপুরে চলে এসেছি এবং আমরা রূপপুরে যে গ্যাস নিয়ে আসার উদ্দেশ্য যাচ্ছি। তো আপনারা ওই গ্যাসের ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কোন জায়গায় গ্যাস নিতে আসছি, কেন আসছি ওখানে আমরা গ্যাস নিতে, আপনাদের সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হবে। এই দেখতে পাচ্ছেন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক বড়। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি হবে না এবং এখানে অনেক মানুষ কাজ করে, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। তো এটা হচ্ছে রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো রাশিয়া এই খরচ বহন করছে। তো অনেক বড় জায়গা, দিন হলে ভালো করে দেখাতে পারতাম। আর আমরা হঠাৎ করে চলে আসছি। তো এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ছবি ও ভিডিও করা নিষেধ। আসলে আমরা ভিডিও করে ফেলেছি কি সম্পূর্ণ এরিয়া ভাই কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওরে অনেক বড় এরিয়া, অনেক বড়। এই যে এখানে সেনাবাহিনীদের জিপ গাড়ি আছে। তো আমরা আসলে চুরি করে ভিডিও বানিয়ে ফেললাম। তো আসলে কে কি মনে করবে কিনা আমি জানি না। তবে আপনারা আসলে কেউ যেন করবেন না, ভিডিও বানাবেন না। কত বড় প্রজেক্ট আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে অনেক মানুষ কাজ করে, অনেক মানুষ। তো আমরা যেখানে গ্যাস নিতে যাবো রূপপুরে। তো আপনাদেরকে রূপপুরে গিয়ে ইনশাল্লাহ দেখানো হবে। আর আপনারা দেখেন এখানে দেখাচ্ছে ঈশ্বরদী, তারপরে পাবনা সোজা ঈশ্বরদী আপনার বামে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে আপনাকে তো দেখালাম রাজশাহী সোজা। তো আপনাদের সবই দেখিয়ে ফেললাম। তো এর জন্য আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আরো বিভিন্ন কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি যেহেতু গাড়িতে আসছি, গাড়িতে থাকলে ভাইয়ের সাথে যদি থাকে ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু দেখাবো। ভাইয়ের সাথে ঘুরে ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু দেখানো হবে। রূপপুরে যে গ্যাস ভরতে আসছি, চলে এসেছি। আপনারা দেখেন অনেক বড় লাইন, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। সিরিয়াল দেওয়া লাগে, সিরিয়াল ছাড়া এখানে গ্যাস পাওয়া যায় না। প্রত্যেকটা মাইক্রো গাড়ি এখানে এসে এভাবে সিরিয়াল দেয়। বড় লাইন নিয়ে দাঁড়িয়ে আছি আমরা। আসলে একটু যদি সাশ্রয়ী জিনিস নেওয়া লাগে, মানে সাশ্রয়ী কোনো কিছু পেতে হলে এখানে চলে আসতে হবে। এখান থেকে কুষ্টিয়া 35 কিলোমিটার দূরে গিয়ে আপনার নেওয়া লাগে 44 টাকা করে, এই 65 টাকা করে আপনার নেওয়া লাগে, গ্যাস নেওয়া লাগে। আর এখানে এসে আপনার 44 টাকা করে। দেখছেন যে লিটার প্রতি কত টাকা, 20 টাকা করে, 21 টাকা কম। তাই আমরা এখানে চলে এসেছি যে গ্যাস নিয়ে আবার আমরা এখান থেকে ব্যাক করব। তো আসলে যেখানে গ্যাস নিব আপনারা দেখেন আমরা কোন জায়গা থেকে গ্যাস নিই, কিভাবে গ্যাস নিই, আপনাদের সমস্ত কিছু দেখানো হবে। আমাদের গাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে, এমন জায়গায় এসে গ্যাস ফুরিয়ে গেছে দেখেন। আর এই যে লাইন দেখছেন যে গ্যাস নেওয়ার জন্য, যদি সব জায়গায় গ্যাসের দাম কম হয়ে যেত, 44 টাকা যেমন লিটার নেই এখানে রূপপুরে, তেমন যদি কুষ্টিয়াতেও 44 টাকা নাও, সেখানে 46 টাকা নিলেও দেখা যাচ্ছে কুষ্টিয়া থেকেও অনেক মানুষ
এই সাশ্রয়ী দামে গ্যাস নিত, কিন্তু স্টার থেকে কেউ নিতে পারতেছে না। তাই সবাই দেখেন এখানে অনেক বড় লাইন নিছে। আপনাদেরকে দেখাই যে কত বড় লাইন গাড়ির। এই যে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবারই গ্যাসের প্রয়োজন, তো সবাই গ্যাস নিতে আসছে। এই যে বাসও আছে গ্যাস নেওয়ার জন্য। আর এখানে দেখে নেন এই যে রূপপুর গ্যাস, যেখানে গাড়ির ঘোড়াগুলা গ্যাস ভর্তি করে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে গ্যাসের সাপ্লাই কেন্দ্র, এখান থেকে গ্যাস করা হয়। হ্যাঁ, এই যে দেখুন গাড়িগুলা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মানে এখানে গ্যাস নিতে হলে অনেক সিরিয়ালের ভিতর থেকে তারপরে কিন্তু গ্যাস নেওয়া লাগে। তো গাড়িগুলা দেখেন যে এখানে আরো সিরিয়াল দিচ্ছে। যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা কবে ডেভেলপ হবো? গ্যাস নেওয়ার জন্য যদি সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে। আমরা বাংলাদেশ এমন একটা বাংলাদেশ, তাই যে দেশে শুধু কোনো কিছু নিতে সময় লাগবে না, টাইম লাগবে না, আসবো হয়ে যাবে। তাহলে আমাদের সময় সাশ্রয় হবে এবং আমরা সব কিছুতে ফাস্ট এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখেন যে কত বড় সিরিয়াল। তার সাথে একটা মজার কাহিনী বলে আপনাদের। এখানে বিয়ে করতে গেছিল, হয়তো বিয়ে করতে আসার পরে গ্যাস শেষ হয়ে গেছে, এই যে গ্যাস নিতে আসছে। তো আপনাদেরকে বরযাত্রী দেখাতে পারতেছি না, কারণ কিছু হয়তো মনে করবে। তারপরে আপনাদেরকে চুরি করে দেখাচ্ছি, আপনারা দেখুন যে এখানে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ প্রতীক্ষার পরে আমরা লাস্ট পর্যন্ত একটা সিরিয়ালে পরে আমাদের গাড়ি সিরিয়াল। তো আমরা যখন গ্যাস নিব, আর এখানে গ্যাস নিতে হলে কার্ড সংগ্রহ করা লাগে। কার্ড তো ভাই, কার্ড সংগ্রহ করা লাগে। কার্ড দেওয়ার পরে কিন্তু এখানে থেকে গ্যাস দেয়। তো আপনারা আসলে যখন গ্যাস নেবেন তখন অবশ্যই কার্ড সংগ্রহ করে নেবেন। আর এই যে এই গাড়িটার পরেই আমাদের গাড়িতে গ্যাস ভরবো। তো আমাদের গাড়িতে যখন গ্যাস ভরবো তখন অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা দেখুন। আর অনেক বড় সিরিয়াল, আসলে এখানে যে অনেক বড় সিরিয়াল দেওয়া লাগে। এই যে দেখেন সব গাড়ি আর গাড়ি, চারিদিকে গাড়ি আছে, দেখছেন অনেকগুলো গাড়ি। আর রাত 11টার পরে তো অনেক বড় সিরিয়াল লাগে। তো আসলে এখানে যারা আমাদের আশেপাশে অর্থাৎ কুষ্টিয়া, মেহেরপুর, যারা এদিক দিয়ে এই গ্যাস নিতে আসেন, তারা অবশ্যই একটু তাড়াতাড়ি আসবেন এবং 9টার আগে গ্যাস নিয়ে নেবেন। 9টার আগে আসবেন, তাহলে ইনশাল্লাহ সিরিয়ালে পাবেন না, কম সিরিয়াল পাবেন। 9টার পর আসলে কিন্তু অনেক বড় সিরিয়াল লাগবে। এই যে যেমন আমরা এই যে ভাই আছে, ভাই কিন্তু 9টার আগে আসার চেষ্টা করছে। তো আসলে আমরা কভার করতে পারিনি আসি, তো এই জন্য আর কি আমাদের সিরিয়াল দেওয়া লাগছে। অনেক বড় সিরিয়াল আপনাদের দেখালাম। গ্যাস ভরার জন্য কার্ড দিয়ে দিল। তো এই যে গ্যাসের মিটারটা আসলে সঠিকভাবে দেখাচ্ছে না। এই যে মিটার দেখতে হয়েছে, এই যে এখানে কার্ড দেওয়া লাগে। কার্ড দেওয়ার পরে তারপরে এখান থেকে তেল করে এই যে এখানে। তো এবার আমাদের গাড়ি চলা, আমাদের গাড়িতে দেবে, লাগাই দেবে গ্যাসের। এই যে লাগাই দিছে, অনেক জোরে জোরে গ্যাস যাইছে, অনেক জোরে গ্যাস যাইছে, অনেক জোরে। তো অনেক জোরে জোরে গ্যাস বাড়ছে জোরে। তো আমাদের যে উদ্দেশ্য ছিল আল্লাহর রহমতে সফল হয়ে গেলাম। অনেক সিরিয়াল থাকার পরেও যে আমরা পেয়ে গেলাম আমাদের গ্যাস। তো আল্লাহর রহমতে এখন আমরা চলে যাব গ্যাস নেওয়া হয়ে গেলে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য একদিন অন্য একটি ব্লগ নিয়ে